দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি তন্ময় জিল ফিরে এসেছি আরও একটি নতুন পর্বে। আজকের পর্বে আমরা একটি উপপাদ্যের সমাধান করব। তাহলে চলো এক নজরে আমরা আমাদের প্রশ্নটি দেখে নিই। আমাদের প্রশ্নে বলা হয়েছে দুইটি সমকোণী ত্রিভুজের অতিভুজদ্বয় সমান হলে এবং একটির এক বাহু অপরটির অপর এক বাহুর সমান হলে ত্রিভুজদ্বয় সর্বসম। দেখো, ত্রিভুজের সর্বসমতা প্রমাণের জন্য তোমাদের আমি যে কয়েকটি শর্তের কথা বলেছিলাম, আমরা এর পূর্ববর্তী একটি পর্বে আলোচনা করেছি বিস্তারিত, যে ত্রিভুজের সর্বসমতা প্রমাণের যে 4টি শর্তের কথা বলেছি, তার মধ্যে সমকোণী ত্রিভুজ সম্পর্কিত যে শর্ত হচ্ছে শর্ত নম্বর 4। এখানে বলা হয়েছিল যে ত্রিভুজের একটি অতিভুজ আর একটি বাহু যদি সমান হয় তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম। দেখো, যে শর্ত দিয়ে আমরা মূলত ত্রিভুজকে সর্বসম প্রমাণ করি, আজকে সেই শর্তটি আমরা প্রমাণ করবো আমাদের আজকের পর্বে। তাহলে চলো আর কালক্ষেপণ না করে আজকের ক্লাসটি শুরু করা যায়। দেখো, সমকোণী ত্রিভুজের কথা যেহেতু বলা হয়েছে, আমি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। আমি একটা ত্রিভুজ অঙ্কন করি, সমকোণী ত্রিভুজ। ধরো এই হচ্ছে সেই সমকোণী ত্রিভুজ। ওকে, তাহলে এই ত্রিভুজটা আমি নাম দিতে পারি এ বি সি। তাহলে বি কোণটা হচ্ছে সমকোণ। এবং আমি আরও একটি ত্রিভুজ অঙ্কন করব, যেহেতু দুইটা ত্রিভুজের কথা বলা হয়েছে, তাহলে আরও একটি ত্রিভুজ অঙ্কন করি। এই ত্রিভুজটা আমি অঙ্কন করে একটা নাম দিতে পারি, ধরো ডি ই এফ নাম দিলাম, ডি ডি ই এফ। দেখো, এখন আমাকে প্রমাণ করতে হবে যে এই দুইটা ত্রিভুজ আসলে সর্বসম। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ এবং এটাও সমকোণী ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজকে এখন আমি কি করব? সর্বসম প্রমাণ করব। তাহলে যে তথ্যগুলো দেয়া ছিল সেই তথ্যগুলো থেকে কিন্তু আমি চাইলে বিশেষ নির্বাচনটা লিখতে পারি। মনে করি ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ ডিইএফ। দেখো, যে মনে করি ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ ডিইএফ, এই দুইটা ত্রিভুজের মধ্যে এখানে হচ্ছে বিকোণটা সমকোণ আর এখানে হচ্ছে ইকোণটা সমকোণ। তাহলে সমকোণ ত্রিভুজের বিকোণ আর ইকোণ যদি সমকোণ হয়, এখানে অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে এসি বাহুটা হলো অতিভুজ। তাহলে অতিভুজ এ সি ইকুয়ালস টু অতিভুজ ডিএফ। এবং দেখো, অতিভুজ এবং একটির একটি বাহু, তাহলে ত্রিভুজ এবিসি এর আমি ধরে নিলাম যে এই বাহুটা, এবি বাহুটা এই ডিই বাহুর সমান। তাহলে এবি সমান ডিই লিখতে পারি, এবি ইকুয়ালস টু ডিই। দেখো, এবি ইকুয়ালস টু ডিই। আর এখানে আমি কি করতে পারি? কোণ বি ইকুয়ালস টু কোণ ই ইকুয়ালস টু এক সমকোণ, যেহেতু সমকোণী ত্রিভুজ। আচ্ছা, তাহলে দেখো যে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিএফ এর মধ্যে অতিভুজ এসি সমান যদি ডিএফ হয়, অতিভুজ ডিএফ এবং এবি ইকুয়ালস টু ডিই, আর বিকোণ সমান ইকোণ সমান এক সমকোণ হয়, তাহলে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডিইএফ। আচ্ছা, এখন দেখো, উদ্দীপকে কিছু তথ্য দেয়া ছিল আমাদের যে দুইটা সমকোণী ত্রিভুজের মধ্যে একটির অতিভুজ অপরটির অতিভুজের সমান এবং এদের একটি বাহু অপর একটি বাহুর সমান যদি হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম। তাহলে আমিও দুইটা ত্রিভুজ অঙ্কন করেছি, ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ, যেখানে বিকোণ সমকোণ ইকোণ সমকোণ, অতিভুজ এসি ইকুয়ালস টু অতিভুজ ডিএফ এবং একটি বাহু এবি ইকুয়ালস টু একটি বাহু ডিই। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ। তাহলে এখান থেকে তথ্য থেকে, মানে উদ্দীপকে যে তথ্য ছিল সেই তথ্য থেকে আমি বিশেষ নির্বাচনে লিখে ফেলেছি। এখন আমাকে প্রমাণ করতে হবে। আচ্ছা, চলো আমরা প্রমাণে যাই। আমরা মোট 4টি ধাপে এই উপপাদ্যটি প্রমাণ করব। তো প্রমাণের প্রথম ধাপে আমরা যে কাজটি করব, প্রমাণের প্রথম ধাপে আমি এই ত্রিভুজ এবিসিকে ত্রিভুজ ডিইএফ এর উপর এমনভাবে স্থাপন করব, ত্রিভুজ এবিসিকে ত্রিভুজ ডিইএফ এর উপর, ত্রিভুজ এবিসিকে ত্রিভুজ ডিইএফ এর উপর এমনভাবে স্থাপন করি যেন বি বিন্দু ই বিন্দুর উপর পড়ে। তাহলে কি করলাম? ত্রিভুজ এবিসিকে ধরে ত্রিভুজ ডিএফ এর উপর এমনভাবে স্থাপন করলাম যেন বি বিন্দু ই বিন্দুর উপর পড়ে এবং বি এ বাহু ডি বাহুর উপর পড়ে। বি এ বাহু ইডি বাহুর উপর পড়বে। এখন তোমরা খেয়াল করো যে যদি ত্রিভুজ এ বি সিকে ত্রিভুজ ডিইএফ এর উপর এমনভাবে স্থাপন করলাম যেন বি বিন্দুটা এই বিন্দুর উপরে, আর এই বি এ বাহুটা ইডি বাহুর উপর পড়লো, কিন্তু এই যে সি বিন্দু কি করবে? বি ডি বাহুর যে পাশে এফ বিন্দু আছে তার বিপরীত পাশে পড়বে। তাহলে বিপরীত পাশে যদি পড়ে, ধরো এই যে সি বিন্দুটা এফ বিন্দুর উপর পড়বে না, পড়বে তার বিপরীত পাশে। তাহলে বিপরীত পাশে যদি পড়ে, আমি ধরে নিলাম যে এরকম একটা জায়গায় সি বিন্দুটা পড়বে এবং তাহলে ত্রিভুজটা আসলে উল্টে যাবে, ঘুরে যাবে। তো এই হলো এখন ত্রিভুজ এ বি সি এর নতুন অবস্থান। দেখো,
যে সি বিন্দুটা এ বিন্দু না পড়ে তার বিপরীত পাশে পড়লো, সেই সি বিন্দুর নতুন অবস্থানকে আমি কল্পনা করলাম জি। তাহলে এখানে কি লিখব, যে সি বিন্দু ইডি রেখার যে পাশে এফ বিন্দু আছে তার বিপরীত পাশে পড়বে। সি বিন্দু ইডি রেখার যে পাশে এফ বিন্দু আছে তার বিপরীত পাশে পড়বে। ধরি সি বিন্দুর নতুন অবস্থান হলো জি। তাহলে এই জি বিন্দু হলো সি বিন্দুর নতুন অবস্থান। তখন আমরা কি করেছি দেখো, ধাপ একে আমরা ত্রিভুজটাকে ধরে ত্রিভুজ এবিসিকে ধরে ত্রিভুজ ডিএফ এর এমনভাবে স্থাপন করলাম যেন বি বিন্দুটা এই বিন্দুর উপর পড়লো এবং ইডি বাহুটা পড়বে হচ্ছে এই বি এ বাহুটা পড়বে ইডি বাহুর উপর এবং এই সি বিন্দুটা এফ বিন্দুর অর্থাৎ ডি এ বাহুর যে পাশে এফ বিন্দু আছে তার বিপরীত পাশে পড়বে এবং আমরা মনে করলাম যে সি বিন্দুর নতুন অবস্থান হলো জি। তাহলে এখন আমরা প্রমাণের পরবর্তী ধাপে চলে যাই। ধাপ 2 নিয়ে এখন আমরা কাজ করব। তাহলে এখানে লিখতে পারি ধাপ 2। যেহেতু এই এবি এবং ডিই বাহু পরস্পর সমান, তাহলে বি বিন্দু যদি এ বিন্দুর উপরে পড়ে তাহলে কিন্তু এ বিন্দু অবশ্যই ডি বিন্দুর উপর পড়বে, কারণ এটা বাহুর সর্বসমতার কারণে। তাহলে আমরা বলতে পারি যে বি এ সমান ডিই অথবা এ বি সমান ডিই, এ বি ইকুয়ালস টু ডিই হওয়ায় এ বিন্দু ডি বিন্দুর উপরে পড়বে। কেন এ বিন্দু ডি বিন্দুর উপর পড়বে? কারণ হচ্ছে আমরা এই এবি বাহুকে ডিই বাহুর উপরে স্থাপন করেছিলাম এবং দেখো এবি এবং ডি দৈর্ঘ্য যদি সমান হয়, প্রশ্নে দেওয়া ছিল যে একটি বাহু সমান, সেটা আমরা ধরে নিয়েছিলাম এবি এবং ডিই। তাহলে বাহুর সর্বসমতার কারণে এই এবি যদি ডিই হয় তাহলে এই এ বিন্দুটা পড়বে হচ্ছে ডি বিন্দুর উপর। তাহলে দেখো এই ডি জি এর যা দৈর্ঘ্য হবে এসি এর দৈর্ঘ্য তাই হবে, অর্থাৎ এসি ইকুয়ালস টু ডিজি। এসি ইকুয়ালস টু ডিজি হয়, তাহলে এখানে যে কোণটা তৈরি হয় দেখো, এই যে কোণটা এদিকের কোণটা সমান হবে, তাহলে কোণ সি সমান কোণ জি লেখা যায়। তাহলে কোণ সি ইকুয়ালস টু কোণ জি এবং এখানে যে কোণটা তৈরি হলো দেখো, এখানে যে কোণটা তৈরি হলো কোণ ডি ই জি ইকুয়ালস টু কোণ বি। কোণ ডি ই জি ইকুয়ালস টু কোণ বি সমান হচ্ছে এক সমকোণ। যদি একটা ত্রিভুজের দুইটি বাহু সমান হয় তাহলে সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় সমান, সেই শর্তে এই কোণগুলা সমান হবে। তাহলে এখানে আমরা নোট দিতে পারি যে ত্রিভুজের দুইটি বাহু সমান হলে সমান বাহুর, তাহলে দেখো এখানে আমরা কি করেছি যে এবং ত্রিভুজ ডিইজি সমান কোণ বি সমান এক সমকোণ, কারণ কি ত্রিভুজের দুই বাহু সমান হলে তাদের বিপরীত কোণ পরস্পর সমান হবে। আচ্ছা, এখন আমরা ধাপ 3-এ যাব। ধাপ 3-এ আমরা যে কাজটা করব দেখো, এই যেখানে যে কোণটা কোণ ডিইজি এবং কোণ ডিইএফ, এই দুইটা কোণকে যদি আমি যোগ করি, কোণ ডিইএফ প্লাস কোণ ডিইজি ইকুয়ালস টু, দেখো এই কোণটার সমান কিন্তু এক সমকোণ, কারণ এখানে এই কোণটা সমকোণ ছিল, তাহলে এই কোণটা সমান হচ্ছে এক সমকোণ। আবার দেখো এখানে বি সমান কিন্তু এক সমকোণ ছিল, বি সমান কি ছিল? এক সমকোণ। তাহলে ডিইজি এটাও কিন্তু এক সমকোণ হবে, তাহলে এখানে লেখা যায় সমান এক সমকোণ। এখন দেখো তাহলে এই দুইটা কোণের যোগফল হচ্ছে কি? এক সমকোণ যোগ এক সমকোণ হচ্ছে কি? দুই সমকোণ। তাহলে বা কোণ ডিইএফ প্লাস কোণ ডিইজি ইকুয়ালস টু দুই সমকোণ। দুই সমকোণ মানে কি? দুই সমকোণ মানে আমরা লিখতে পারি আবার সরল কোণ সমান এক সরল কোণ উৎপন্ন হয় সরল রেখে আমরা জানি। তাহলে এই দুই সমকোণ সমান হচ্ছে সরল কোণ। সুতরাং ত্রিভুজ, দেখো এটা যদি সরল কোণ হয়, সরল কোণ মানে 180 ডিগ্রি, তাহলে এই দুইটা কোণ মিলে একটা সরল রেখার সৃষ্টি হয়। সরল, এখানে হচ্ছে দুই সমকোণ সমান হচ্ছে এক সরল কোণ। এখন দেখো ত্রিভুজ ডিইএফ এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যায়। ত্রিভুজ ডিজিএফ সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে দেখো যার এই ডিজি বাহু ডিএফ বাহুর সমান, তাহলে ডিজি ইকুয়ালস টু ডিএফ। এখন দেখো আমরা জানি যে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন যে কোণ হয় তা কিন্তু পরস্পর সমান। তাহলে দেখো ত্রিভুজ ডিজিএফ এর সমান সমান বাহু হচ্ছে ডিজি আর ডিএফ, তাহলে ভূমির সাথে যে কোণ হয় জি কোণ আর এফ কোণ কিন্তু সমান হবে। তাহলে কিন্তু লিখতে পারি সুতরাং কোণ জি ইকুয়ালস টু কোণ এফ ইকুয়ালস টু, দেখো এই জি কোণ আবার এখানে দেখিয়েছি আমরা জি কোণ কিন্তু সি কোণের সমান। ধাপ 2-তে দেখিয়েছি জি কোণ
সি কোণের সমান, তাহলে জি কোণ সমান যদি এফ কোণ হয় তাহলে এরা কিন্তু পরস্পর সবাই সমান হতে পারে, তাহলে জি কোণ সমান এফ কোণ সমান সি কোণ লেখা যায়। এখানে আমাদের ধাপ 3 শেষ হলো, আমরা এখন ধাপ 4 অর্থাৎ আমাদের চূড়ান্ত ধাপ কমপ্লিট করব। তো ধাপ 4-এ আমরা যে কাজটা করব, ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ ডি ই এফ এর মধ্যে দেখো এই দুইটা ত্রিভুজের মধ্যে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডি এফ এর মধ্যে এখানে যে বি কোণ সমান কিন্তু ই কোণ, এটা প্রমাণ হলো। তাহলে কোণ বি সমান কোণ ই। আবার দেখো কোণ এফ সমান কোণ সি বা কোণ সি সমান কোণ এফ, এখানে আমরা দেখিয়েছি কোণ এফ সমান কোণ সি, তাহলে লিখতে পারি কোণ এফ বা কোণ সি ইকুয়ালস টু কোণ এফ। এবং এই যে ইডি বাহু সমান এবি বাহু, ইডি তাহলে অনুরূপ ইডি বাহু ইডি সমান অনুরূপ এবি। তো এখন দেখো এই ইডি তাহলে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিএফ এর মধ্যে বি কোণ সমান ই কোণ, সি কোণ সমান এফ কোণ এবং এডি তার অনুরূপ হচ্ছে ইডি। তাহলে দেখো একটা ত্রিভুজের দুইটা বাহু কোণ যদি পরস্পর সমান এবং তাদের যে অনুরূপ বাহু যদি সমান হয় তাহলে কিন্তু ত্রিভুজদ্বয় সর্বসম। সুতরাং ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ। দেখো আমাকে প্রশ্নে এটাই প্রমাণ করতে বলেছিল, তাহলে আমরা লিখতে পারি প্রমাণিত। চলো পুরো বিষয়টি আমরা সংক্ষেপে আরেকবার বোঝার চেষ্টা করি। আমাদের প্রশ্নে বলেছে কি, দুইটি সমকোণ ত্রিভুজের অতিভুজদ্বয় সমান হলে এবং একটির এক বাহু অপরটির এক বাহুর সমান হলে ত্রিভুজদ্বয় সর্বসম হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, তাহলে প্রথমে আমি একটা ত্রিভুজ নিয়েছি, ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ ডিইএফ, এই দুইটা ত্রিভুজের কথা প্রশ্নে বলেছে। এই দুইটা ত্রিভুজ মনে করি ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ এর যার বি কোণ সমান হচ্ছে ই কোণ, অর্থাৎ বি কোণ হচ্ছে সমকোণ, বি কোণ সমকোণ, এই ত্রিভুজের ইটা হচ্ছে সমকোণ। এখন দেখো অতিভুজ হচ্ছে এখানে এসি, অতিভুজ এসি অতিভুজ ডিএফ এর সমান, আর একটি বাহু হচ্ছে এবি তার সমান হচ্ছে ডিই বাহু। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ। আচ্ছা, প্রমাণের প্রথম ধাপে আমরা কি করব, ত্রিভুজ এবিসি কে ত্রিভুজ ডিএফ এর উপর এমনভাবে স্থাপন করি, ত্রিভুজ এবিসি কে তুলে নিয়ে ত্রিভুজ ডিএফ এর উপর এমনভাবে স্থাপন করব যেন বি বিন্দুটা এই বিন্দুর উপর পড়বে এবং এবি বাহু ডিই বাহুর উপর পড়বে এবং এই সি বিন্দু এফ বিন্দু যে সি বিন্দু ডিই বাহুর যে পাশে এফ বিন্দু আছে তার বিপরীত পাশে পড়বে। মনে করলাম যে এই জি হচ্ছে সি বিন্দুর নতুন অবস্থান। তাহলে আমরা কি করেছি যে ত্রিভুজ এবিসিকে ত্রিভুজ ডিএফ এর এমনভাবে স্থাপন করলাম, ই বিন্দু বি বিন্দু ই বিন্দুর উপরে আর এবি বাহু ডিই বাহুর উপরে, আর যেখানে সি বিন্দুটা এফ বিন্দুর বিপরীত পাশে পড়বে ধরি যে জি হচ্ছে সি এর নতুন অবস্থান। এখন ধাপ 2 আমরা কি করব, দেখো যেহেতু এবি সমান ডিই, এবি সমান ডিই হওয়ায় এ বিন্দু অবশ্যই ডি বিন্দুর উপর পড়বে। দেখো আমরা যখন সেট করেছিলাম বলেছিলাম যে ডি বিন্দু ই বিন্দুর উপর পড়বে এবং এবি বাহু ডিই বাহুর উপর পড়বে। আবার প্রশ্নে বলা হয়েছে যে একটি বাহু সমান মানে একটি বাহুর সমান, অতিভুজ ব্যতীত একটি বাহুর সমান, সেই একটি বাহুর সমান করতে আমি এবিকে ধরে নিয়েছি ডিই এর সমান। তাহলে যদি ডি বিন্দু ই বিন্দুর উপর রেখে ইডি বাহু বরাবর এবি বাহুকে রাখা হয় তাহলে এ বিন্দুটা অবশ্যই ডি বিন্দুর উপর পড়বে বাহুর সর্বসমতার কারণে। যেহেতু বাহু দুটো দৈর্ঘ্য সমান তাই এ বিন্দুটা অবশ্যই ডি বিন্দুর উপর পড়বে। তাহলে এ বিন্দু ডি বিন্দুতে পড়বে এবং তাহলে এসি সমান ডিজি হয়। তাহলে এসি সমান কি হয়, এসি সমান হবে ডিজি। ওকে, এখন দেখো তাহলে কোণ সি সমান কোণ জি এবং কোণ ইডিজি, কোণ ইডিজি, কোণ ডিইজি, কোণ ডিইজি, কোণ ডিইজি সমান কোণ বি, কোণ ডিইজি সমান কোণ বি। কারণ কি, এটা হচ্ছে এক সমকোণ। কারণ কি, ত্রিভুজের দুই বাহুর সমান সমান হলে, দুই বাহু যদি সমান হয় তাদের বিপরীত কোণ পরস্পর সমান হবে। তাহলে ত্রিভুজের দুইটা বাহু সমান হলে তাদের বিপরীত কোণ সমান হবে, এই জন্য বাহু সমান, দেখো তাদের বিপরীত কোণ এই কোণ সমান এই কোণ। আবার বি কোণটা যদি সমকোণ তাহলে সবগুলো পরস্পর সমকোণ। এখন দেখো ধাপ 3-এ আমি কি করেছি, দুইটা কোণকে যোগ করেছি, কোণ ডিইএফ, কোণ ডিইএফ এবং কোণ ডিইজি। দেখো এইদিকে এক সমকোণ, তাহলে এইদিকে আরেক সমকোণ, যোগ করলে আমরা পাচ্ছি কি দুই সমকোণ, দুই সমকোণ। তাহলে যদি দুই সমকোণ হয়, দুই সমকোণ, দেখো এখানে বি সমকোণ, আবার তাহলে এটাও সমকোণ, দুইটাকে যোগ করলে পাচ্ছি আমি দুই সমকোণ, আর দুই সমকোণ সমান হচ্ছে এক সরল কোণ, তাহলে এক সরল কোণ। এখন দেখো ত্রিভুজ ডিজিএফ সমদ্বিবাহু ত্রিভুজ যার এই দুইটা বাহু সমান, অর্থাৎ ডিজি সমান ডিএফ। যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয়, আমরা জানি যে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণগুলো পরস্পর সমান। দেখো ত্রিভুজ ডিজিএফ এর এই জি কোণ আর এফ কোণ সমান হবে, জি কোণ আর এফ কোণ সমান হবে। আবার এই জি কোণের সমান হচ্ছে সি কোণ, তাহলে এই জিএফসি পরস্পর সমান হয়। ধাপ 3-এ আমরা যে কাজটা করব, ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিএফ এর মধ্যে দেখো বি কোণের সমান ই কোণ, বি কোণের সমান ই কোণ, এটা হচ্ছে সমকোণ। আর সি সমান এফ, সি সমান এফ,
কোণ সি সমান কোণ এফ, এখানে আমি দেখিয়েছি কোণ সি সমান এফ, এবং ইডি বাহু এর অনুরূপ বাহু হচ্ছে এডি বাহু। এখন ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ এর মধ্যে দেখো দুইটি কোণ এবং তাদের একটি অনুরূপ বাহু, ত্রিভুজ এবিসি এর দুইটি কোণ এবং একটি অনুরূপ বাহু, ত্রিভুজ ডিইএফ এর দুইটি বাহু অনুরূপ বাহু পরস্পর সমান হয়, তাহলে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ হয়। আশা করা যায় তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। দেখা হবে আবারও নতুন করে অন্য কোনো গাণিতিক সমস্যা নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।